আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে হচ্ছে আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণীর দ্বিতীয় সৃজনশীল অর্থাৎ ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা দেখব দ্বিতীয় সৃজনশীলের অঙ্কগুলো। দ্বিতীয় সৃজনশীলের অঙ্কগুলো বোর্ডে দেয়া আছে। আসলে আমরা একটু অঙ্কগুলো দেখে নিই, এখানে কি কি দেয়া আছে এবং কি কি আমাদের করতে হবে। এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে এবং নিচে তিনটে সৃজনশীল দেওয়া আছে। এই রেওয়া মিলটার ভিত্তিতে এই সৃজনশীল তিনটার সমাধান করতে হবে। তাহলে আসুন আমরা একটু দেখে নিই রেওয়া মিলটা কি এবং সৃজনশীলটা কি দেয়া আছে। রেওয়া মিলটা হলো জনাব মিজান একজন ব্যবসায়ী। জনাব মিজান একজন ব্যবসায়ী। তার রেওয়া মিলটা কি হচ্ছে? রেওয়া মিলটা হচ্ছে হিসাবের নাম, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। হিসাবের নাম, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এবার রেওয়া মিলে প্রথম আছে কি? প্রথম আছে বিক্রয়। বিক্রয় আছে ক্রেডিট পাশে। বিক্রয় আছে ক্রেডিট পাশে 15,000 টাকা, 35,800 টাকা। বিক্রয় আছে ক্রেডিট পাশে 35,800 টাকা। এরপর আছে কি? পণ্য ক্রয়। পণ্য ক্রয় কি আছে? পণ্য ক্রয় আছে 14,525 টাকা। পণ্য ক্রয় ক্রয় আছে 14,525 টাকা। বেতন, বেতন আছে 2,325 টাকা। বেতন আছে 2,325 টাকা ডেবিটে। এরপর আছে যাতায়াত খরচ। এরপর আছে যাতায়াত খরচ। যাতায়াত খরচ 9,300 টাকা। যাতায়াত খরচ 9,300 টাকা। এরপর আছে বাড়ি ভাড়া। এরপরে আছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া কি আছে? 1,250 টাকা। 1,250 টাকা। এরপর আছে বিমা খরচ। এরপরে আছে বিমা খরচ। বিমা খরচ 2,450 টাকা। বিমা খরচ 2,450 টাকা। এরপর আছে নগদ। নগদ আছে 17,500 টাকা। নগদ আছে 17,500 টাকা। এরপর আছে ব্যাংক ওডি। ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওডি অথবা ব্যাংক ওভারড্রাফট, বাংলা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। বাংলা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে ব্যাংক ওডি আছে 1,250 টাকা। ব্যাংক জমা অতিরিক্ত আছে 1,250 টাকা। এরপর আছে কি? এরপর আছে মূলধন। মূলধন আছে 19,275 টাকা। 19,275 টাকা। এরপর আছে মূলধন। মূলধন আছে 19,275 টাকা। তারপরে কি আছে? তারপর আছে উত্তোলন। উত্তোলন কত আছে? 12,000 টাকা। উত্তোলন আছে 12,000 টাকা। এরপরে কি আছে? দেনাদার। দেনাদার কত আছে? 11,725 টাকা। দেনাদার আছে 11,725 টাকা। এরপরে কি আছে? পাওনাদার। পাওনাদার আছে 9,750 টাকা। পাওনাদার আছে 9,750 টাকা। এরপরে কি আছে? যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত আছে? 10,000 টাকা। যন্ত্রপাতি কত আছে? 10,000 টাকা। তারপরে কি আছে? ঋণ। তারপরে কি আছে? ঋণ। ঋণ কত আছে? 15,000 টাকা। ঋণ কত আছে? 15,000 টাকা। তাহলে সমন্বয় কি আছে দেখি একটু। সমন্বয় কি বলছে? সমন্বয় বলছে মজুদ পণ্য 31,12,14। মজুদ পণ্য 31,12,14, 3,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কিভাবে বুঝবো? সমাপনী মানে হচ্ছে বছরের শেষ, বা সমাপনী মানে হচ্ছে শেষ বা সমাপ্ত। তাহলে বছরের শেষ তারিখ কবে? বছরের শেষ তারিখ হলো 31/12, আর যে সাল থাকবে সেই সাল। তাহলে মজুদ পণ্যের পাশে দেয়া আছে কি? 31/12। মজুদ পণ্যের পাশে তারিখ দেয়া আছে 31/12/2014 সালের। তাহলে যেহেতু এটা শেষ দিনের মজুদ পণ্য, তার মানে কি? এটা সমাপনী মজুদ পণ্য। এরপরে 2 নম্বর সমন্বয় কি আছে? 2 নম্বর সমন্বয় আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। অর্থাৎ আমার যে রেওয়া মিলে যে স্থায়ী সম্পদগুলো আছে তার উপর 10% অবচয় ধার্য করতে হবে। 3 নম্বর সমন্বয় কি আছে? ঋণের উপর 6% হারে, ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ বকেয়া আছে। ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ বকেয়া আছে। এরপর 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে বেতন বকেয়া 2,000 টাকা। বেতন বকেয়া 2,000 টাকা। অর্থাৎ রেওয়া মিলে যে বেতনটা দেয়া আছে তা পুরো মাসে বেতন হয় নাই, মানে পুরো বেতন বা 1 বছর বেতন হয়নি, তার ভিতরে 2,000 টাকা বকে আছে। মানে রেওয়া মিলের ভিতরে না, আলাদা 2,000 টাকা বকে আছে। এই হচ্ছে আমাদের রেওয়া মিল এবং সমন্বয়। এই হচ্ছে আমাদের রেওয়া মিল এবং সমন্বয়। এই রেওয়া মিল এবং সমন্বয় দিয়ে আমাদের 3টা সৃজনশীল অঙ্ক করতে হবে, কি অথবা 3টে অঙ্কের সমাধান করতে হবে। তাহলে দেখুন অঙ্ক 3টা কি কি আছে। ক, ঋণের বকেয়া সুদের পরিমাণ কত? ঋণের বকেয়া সুদের পরিমাণ কত? খ, নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা নির্ণয় করো। গ, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাদের এই রেওয়া মিল এবং সমন্বয়ের মাধ্যমে এই 3টে অঙ্কের সমাধান করতে হবে। কি কি? ঋণের বকেয়া সুদ পরিমাণ কত, নিট মুনাফা নির্ণয় করো এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
তাহলে আমরা পরবর্তীতে দেখব কি, আমরা এখন দেখব কিভাবে এই অঙ্ক তিনটার সমাধান করা যায়। আপনারা অবশ্যই এই অঙ্কটা খাতায় তুলে রাখবেন। এখন দেখবো আমাদের সমাধানগুলো কিভাবে করতে হয়। তাহলে আমাদের প্রথম অঙ্ক কি আছে, ক নাম্বার অঙ্কে আছে বকেয়া ঋণের পরিমাণ কত, বকেয়া ঋণের পরিমাণ কত। তাহলে বকেয়া ঋণের পরিমাণ নির্ণয়, প্রথমে আছে ক নাম্বার, প্রথমে হচ্ছে ক নাম্বার। এখন দেখবো কিভাবে অঙ্কগুলো নির্ণয় করতে হয়। তাহলে আমাদের প্রথমে কি আছে, প্রথমে আছে বকেয়া ঋণের পরিমাণ কত, বকেয়া ঋণের পরিমাণ কত। তাহলে ক নাম্বারে কি লিখবো, এই যে ক নাম্বার, এরপর কি লিখবো, বকেয়া ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো, ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ছকটা কি আঁকবো, ছকটা আঁকবো বিবরণ আর টাকা, এরপরে লিখবো কি বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ অথবা ঋণের বকেয়া সুদ, যাই লিখি না কেন, বকেয়া ঋণের সুদ অথবা ঋণের বকেয়া সুদ। এরপর আমরা 6% করবো। কিভাবে 6% করবো, কত টাকা আছে ঋণ, 15,000 টাকা, ঋণ আছে 15,000 টাকা গুণ 6%, 15,000 টাকা গুণ 6%। যদি আমি 15,000 টাকার 6% করি তাহলে আসে আমার 900 টাকা। তাহলে আসে আমার 900 টাকা। এই 900 টাকারে আমার কি বলছে যে 6 মাসের সুদ বকেয়া আছে। তাহলে আমার এক বছরে যদি 900 টাকা সুদ হয় তাহলে 12 মাসে কত হবে, তাহলে 900 12 দিয়ে ভাগ দিলে আমি যা পাবো তাকে আবার 6 দিয়ে গুণ করতে হবে, এখানে শুধু 6 না, এখানে যদি বলতো 4 মাসের সুদ বকেয়া আছে তাহলে 4 দিয়ে গুণ করতাম, যদি বলতো 8 মাসের সুদ বকেয়া আছে তাহলে 8 দিয়ে গুণ করতাম। মানে যে কয় মাস বকেয়া বলবে ঠিক সেই কয় মাস দিয়ে গুণ করবে, এবং যে প্রথম যে টাকাটা বেরোবে তাকে 12 দিয়ে ভাগ করবে। যেমন 15,000 টাকার 6% কত হয়, 900 টাকা। তাহলে 900 টাকা যদি এক বছর হয় তাহলে এক মাসে কত টাকা, এটা আমরা কিভাবে পাবো, 12 দিয়ে ভাগ দিলেই এক মাসের টাকাটা আমরা পেয়ে যাবো। এরপরে যে কয় মাস বকেয়া থাকবে বা যে কয় মাসের কথা উল্লেখ থাকবে ঠিক সেই তত দিয়ে আমরা গুণ করবো, তাহলে এখানে কি আছে, বকেয়া ঋণের সুদ 15,000 টাকা, 15,000 টাকা গুণ 6%, তাহলে কত আসে, 900 টাকা। 900 টাকা যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 150 টাকা, 150 টাকা। যদি 150 টাকা আসে, 12 দিয়ে ভাগ দিব এবং 6 দিয়ে গুণ দেবো, 12 দিয়ে ভাগ দেবো এবং 6 দিয়ে গুণ দেবো, যে টাকাটা আসবে সেটা আমরা কি 12 দিয়ে ভাগ দেবো, 6 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের মূল যে টাকাটা মানে 6 মাসের যে বকেয়াটা আছে সেই বকেয়াটা আমরা পেয়ে যাবো, 6 মাসের যে বকেয়াটা আছে সেই বকেয়াটা আমরা পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, অর্থাৎ ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয়, হচ্ছে আমাদের ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয়। এখন দেখবো আমরা কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয়, এখন আমাদের দ্বিতীয় অঙ্ক অর্থাৎ খ নাম্বার অঙ্কে বলা ছিল নিট মুনাফা নির্ণয় করো। তাহলে আসুন এখন আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। খ নাম্বার অঙ্ক প্রথমে আমরা ছক আঁকবো। এখানে আমার আপনাদের বোঝানোর স্বার্থে আমি ছকটা ছোট করে দুইটা খণ্ডে ভাগ করে নিয়েছি, মানে একবারে বোর্ডে ধরানোর জন্য দুইটা খণ্ডে ভাগ করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা ছকে আঁকবো কি, বিবরণ টাকা, বিবরণ টাকা, উপরে নাম হবে মিস্টার মিজানের বিশদ আয় বিবরণী, নিট মুনাফা নির্ণয়, মিস্টার মিজানের বিশদ আয় বিবরণী, নিট মুনাফা নির্ণয়। 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে প্রথমে কি আছে, তাহলে আমাদের নিট মুনাফা নির্ণয় করতে গেলে প্রথমে কি নির্ণয় করতে হবে, মোট মুনাফা নির্ণয় করতে গেলে প্রথমে কি আসবে, বিক্রয়ের সাথে যদি সমন্বয়ে কোনো কিছু থাকে তাহলে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, যদি সমন্বয়ে কোনো কিছু না থাকে তাহলে সরাসরি বিক্রয়টা আমার বসে যাবে। তাহলে বিক্রয় কত আছে, বিক্রয় আছে 35,800 টাকা, এর সাথে বাদ যাবে কি, এর সাথে আমার বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় অনেক কিছুই থাকে, যেমন ক্রয়, পরিবহন, মজুরি ইত্যাদি। কিন্তু এখানে আমাদের কিছুই নেই, এখানে আমাদের শুধু বিক্রিত পণ্যের ব্যয় আছে কি, মাত্র দুইটা এন্ট্রি আছে। কি আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে শুধুমাত্র ক্রয়, এবং এর থেকে বাদ যাবে সমাপনী মজুত পণ্য, এর সাথে বাদ যাবে সমাপনী মজুত পণ্য। তাহলে ক্রয় 14,525 টাকা, 14,525 টাকা বাদ সমাপনী মজুত পণ্য, 3,000 টাকা। তাহলে 14,525 টাকা থেকে যদি আমি 3,000 টাকা বাদ দেই তাহলে আমার থাকবে কত, তাহলে থাকবে
11,525 টাকা। 11,525 টাকা। এই 11,525 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এইটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের মোট বিক্রয় ছিল কত? 35,800 টাকা। এর থেকে আমরা বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ 11,525 টাকা। এই 35,800 টাকা থেকে যদি 11,525 টাকা বাদ দিই তাহলে আসে 24,275 টাকা। 24,275 টাকা। এই 24,275 টাকা আমাদের মোট মুনাফা। আমাদের মোট মুনাফা নির্ণয় করতে গেলে অবশ্যই মোট মুনাফা লাগবে। যদি সেটা অঙ্কে দেয়া থাকে তাহলে আমরা মোট মুনাফা ধরেই করতে পারতাম, যেহেতু অঙ্কে দেয়া নাই তাহলে আগে আমাদের মোট মুনাফা বের করে নিতে হবে। তাহলে আমাদের মোট মুনাফা বের করতে গেলে কি লাগবে? আমাদের মোট মুনাফা বের করতে গেলে লাগবে বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। যদি বিক্রয়ের সাথে আনুষঙ্গিক কিছু থাকতো তাহলে আমরা আনতাম, যেহেতু আনুষঙ্গিক কোনো কিছুই নাই সেহেতু আমরা শুধু বিক্রয়ই নিয়ে আসছি। এবার এর থেকে বাদ দেবো কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়তে ক্রয়ের সাথে আনুষঙ্গিক কিছু থাকে, প্রারম্ভিক মজুত পণ্য থাকে, মজুরি থাকে, ক্রয় পরিবহন থাকে, ডক চার্জ থাকে, জাহাজ ভাড়া থাকে, ইত্যাদি থাকে। কিন্তু এই অঙ্কে আমাদের কোনো কিছুই না। এই অঙ্কে শুধু আছে ক্রয় এবং তার সাথে বাদ যাবে সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তাহলে আমরা বিক্রয় পাইছি 35,800 টাকা। এর থেকে বাদ দিছি বিক্রিত পণ্যের ব্যয় 11,525 টাকা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমাদের মোট মুনাফা 24,275 টাকা। 24,275 টাকা। তাহলে 24,275 টাকা। এই মোট মুনাফা থেকে আমরা বাদ দেব কি? পরিচালন ব্যয়। এর আগে আমরা নিট মুনাফা নির্ণয় করতে গেলে আমরা মোট মুনাফার সাথে যোগ করি কি? মোট মুনাফার সাথে যোগ করি পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালন আয়, কিন্তু আমাদের অঙ্কে তা নাই, এই জন্য আমরা পরোক্ষ পরিচালন আয় এখানে আনি নাই। এরপরে আছে কি? এরপরে আমরা বাদ দেই কি? বাদ দেই পরিচালন ব্যয়। তাহলে এখন আমরা বাদ দিব পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় কি কি আছে? পরিচালন ব্যয় আছে বেতন। বেতন কত আছে? 2,325 টাকা। 2,325 টাকা। এবার সমন্বয় দিয়েছিল বেতন বকেয়া 2,000 টাকা। বেতন বকেয়া 2,000 টাকা। তাহলে বেতন 2,325 টাকা যোগ বকেয়া 2,000 টাকা। তাহলে কত? 2 আর 2 4, 4,325 টাকা। এরপর কি আছে? যাতায়াত খরচ। এরপরে কি আছে? যাতায়াত খরচ। যাতায়াত খরচ কত আছে? 9,300 টাকা। 9,300 টাকা। এরপরে কি আছে? বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া 1,250 টাকা বা 1,250 টাকা। এর সাথে যদি কোনো সমন্বয় থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতাম, যেহেতু আমাদের কোনো সমন্বয় নেই সেহেতু আমরা সরাসরি টাকাটা বসিয়ে দিয়েছি। তারপর এরপরে কি আছে? বাড়ি ভাড়া 1,250 টাকা। এরপরে কি আছে? এরপরে আছে বীমা খরচ। এরপরে আছে বীমা খরচ। বীমা খরচ কত আছে? 2,450 টাকা। এরপর আছে কি? যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয় কত আছে? 1,000 টাকা। এই অবচয়টা আমরা কোথা থেকে পেয়েছি? সমন্বয় বলা আছে। সমন্বয় বলা আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে আমাদের পুরো অঙ্কের ভিতরে স্থায়ী সম্পদ ছিল শুধুমাত্র একটা। সেটা কোনটা? সেটা হচ্ছে যন্ত্রপাতি। আমাদের পুরো রেওয়ামিলের অঙ্কের ভিতরে স্থায়ী সম্পদ ছিল শুধুমাত্র একটা, তা হচ্ছে যন্ত্রপাতি। তাহলে ওইখানে সমন্বয় বলা ছিল যে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে স্থায়ী সম্পদের উপর 10%, তার মানে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে যন্ত্রপাতির অঙ্কে ছিল কত? যন্ত্রপাতি ছিল 10,000 টাকা। তো 10,000 টাকার যদি 10% করি তাহলে আসে 1,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতির অবচয় 1,000 টাকা। এই টোটাল আমি যোগ করছি, যোগ করে আমার কত হয়েছে? 18,325 টাকা। 18,325 টাকায় আমরা মোট মুনাফা থেকে এই টাকাটা বাদ দেবো। এই টাকাটা বাদ দেবো। এটা কি? আমার পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে এই 18,325 টাকা বাদ দেবো। এই 18,325 টাকা হচ্ছে পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো পরিচালন মুনাফা। আমরা পাবো পরিচালন মুনাফা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা অপরিচালন আয় যোগ করি এবং অপরিচালন ব্যয় বাদ দেই। কিন্তু যেহেতু আমাদের অপরিচালন ব্যয় নাই, শুধু অপরিচালন আয় আছে, তাহলে আমরা সরাসরি অপরিচালন আয় অপরিচালন ব্যয় আছে, তাহলে সরাসরি আমরা অপরিচালন ব্যয় বাদ দিব। তাহলে এখানে দেখেন, এখানে আমি এতক্ষণ কিন্তু বাদ বা যোগ লিখেছি, কিন্তু এইখানে কিন্তু আমি বিয়োগ চিহ্ন ব্যবহার করছি। এইটা এই কারণেই করছি যে আপনারা যদি বাদ বা যোগ লিখেন তাতেও হবে, অথবা যদি সাইন ব্যবহার করেন মানে প্লাস অথবা মাইনাস সাইন ব্যবহার করেন তাতেও হবে। এই জন্য আমি এখানে মাইনাস সাইন ব্যবহার করছি, অর্থাৎ মাইনাস অপরিচালন ব্যয়। তাহলে অপরিচালন ব্যয়টা আমার কি? ঋণের সুদ। অপরিচালন ব্যয়টা আমার কি? ঋণের সুদ। তাহলে অপরিচালন ব্যয়টা আমার ঋণের
সুদ, তাহলে ঋণের সুদ কত টাকা আছে? 450 টাকা। ঋণের সুদ আছে 450 টাকা। তাহলে আমাদের পরিচালন মুনাফা ছিল কত? 5,950 টাকা। এ থেকে আমরা বাদ দেবো কি? অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কত আছে? 450 টাকা। তাহলে 5,950 টাকা থেকে 450 টাকা বাদ দিলে কত দাঁড়ায়? 5,500 টাকা। 5,500 টাকা। এই 5,500 টাকাই আমাদের নিট মুনাফা। অর্থাৎ এই অঙ্কে আমরা কি করলাম? এই অঙ্কে আমরা নিট মুনাফা নির্ণয় করলাম। এই অঙ্কটাই আমরা নিট মুনাফা নির্ণয় করলাম। আমাদের খ নাম্বার সমাধানে চাইছিল নিট মুনাফা নির্ণয় করা, অর্থাৎ আমরা নিট মুনাফা নির্ণয় করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এখন দেখবো আমরা তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কে কি আছে? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আমাদের তৃতীয় সমাধান। আমাদের তৃতীয় অঙ্ক কি ছিল? তৃতীয় অঙ্ক ছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আসুন আমরা দেখি কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। আমাদের আর্থিক অবস্থার বিবরণী নিট মুনাফার ছক এবং আর্থিক অবস্থার বিবরণীর ছক একই রকম। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মিস্টার মিজান এর আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আর্থিক অবস্থার বিবরণীকে দুইটি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? একটা হচ্ছে মোট সম্পদ এবং আরেকটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। একটা হচ্ছে মোট সম্পদ এবং আরেকটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। এবার মোট সম্পদকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ। একটা চলতি সম্পদ, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। এবং দায় ও মালিকানা সত্ত্বকেও তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই তিনটি ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম কি? মোট সম্পদ। মোট সম্পদ কি কি? চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ। তাহলে দেখি আমাদের চলতি সম্পদ কি কি আছে। আমাদের চলতি সম্পদ আছে নগদ। চলতি সম্পদ আছে কি? নগদ, দেনাদার এবং সমাপনী মজুত পণ্য। নগদ, দেনাদার এবং সমাপনী মজুত পণ্য। তাহলে নগদ কত টাকা আছে? নগদ আছে 17,500 টাকা। নগদ আছে 17,500 টাকা। এবং দেনাদার কত আছে? 11,725 টাকা। 11,725 টাকা। সমাপনী মজুত পণ্য কত আছে? 3,000 টাকা। সমাপনী মজুত পণ্য আছে 3,000 টাকা। তাহলে 17,500 টাকা, 11,725 টাকা এবং 3,000 টাকা। এই তিনটা যোগ করলে হয় 32,225 টাকা। 32,225 টাকা। এবার আমাদের অঙ্কে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ নাই বিধায় এখানে আমরা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ আনি না। আমরা সরাসরি কি? স্থায়ী সম্পদ আনছি। সরাসরি স্থায়ী সম্পদ আছে। তাহলে আমাদের রেওয়া মিলে স্থায়ী সম্পদ কয়টা ছিল? রেওয়া মিলে স্থায়ী সম্পদ শুধুমাত্র একটা ছিল। তার কি? তা হচ্ছে যন্ত্রপাতি। তাহলে স্থায়ী সম্পদ যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত ছিল? 10,000 টাকা। যন্ত্রপাতি ছিল 10,000 টাকা। এবং সমন্বয়ে বলা ছিল যে স্থায়ী সম্পদের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে স্থায়ী সম্পদ যন্ত্রপাতি। যন্ত্রপাতি হচ্ছে 10,000 টাকা। এর সাথে বাদ দিছি কি? অবচয় 10%। 10,000 টাকা যদি 10% করি তাহলে আসে 1,000 টাকা। 10% যদি 10,000 টাকা করি তাহলে আসে 1,000 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে কত থাকে? 9,000 টাকা। তো কত থাকে? 9,000 টাকা। তাহলে 32,225 টাকা যোগ 9,000 টাকা, এই দুইটা যোগ করলে কত হয়? 41,225 টাকা। 41,225 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। তাহলে একটু আসুন অবচয়টা কি সেটা একটু জানি। অবচয় হচ্ছে একটা স্থায়ী সম্পদের নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। যেমন একটা স্থায়ী সম্পদ যদি আপনি 10 বছর ব্যবহার করেন বা 10 বছর জন্য আপনি ক্রয় করছেন, তাহলে আপনার ওই সম্পদটা আপনি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে কিরকম? যে আপনি ক্রয় একটা স্থায়ী সম্পদ, যেমন আপনি একটা টেবিলটা কিনলেন কততে? টেবিলটা কিনছেন 10,000 টাকা দিয়া। টেবিলটা কিনছেন 10,000 টাকা দিয়ে। এবার আপনার একটা নির্দিষ্ট ভ্যালু হলো এইটাই যে আপনি এটা 10 বছর ব্যবহার করবেন এবং 10 বছর পরে এটা আপনি 5,000 টাকায় বিক্রি করবেন। 10 বছর পরে এটা আপনি 5,000 টাকায় বিক্রি করবেন। তাহলে আপনার প্রতি বছরের ভ্যালু দাঁড়ায় কত? প্রতি বছরের ভ্যালু দাঁড়ায় 500 টাকা। প্রতি বছরের ভ্যালু দাঁড়ায় 500 টাকা। ওই যে 500 টাকা যে কমতে থাকে প্রতি বছর, এই 500 টাকাই হচ্ছে অবচয়। এই 500 টাকাই হচ্ছে অবচয়। এই হলো আমাদের মোট সম্পদ। তাহলে আমরা মোট সম্পদ পেলাম। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে দায় ও
মালিকানা সত্ত্ব। এরপরে আছে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের কিন্তু তিনটা ভাগ আছে, তা কিন্তু আমি বলছি দায় ও মালিকানার সাথে তিনটা ভাগ কি কি। দায় ও মালিকানার সাথে তিনটা ভাগ হলো চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে চলতি দায়, চলতি দায় কি কি আছে? চলতি দায় আছে ব্যাংক ওডি, ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক জমা অতিরিক্ত। এখানে আছে কি ব্যাংক ওডি, ব্যাংক ওডি কত টাকা আছে বা ব্যাংক ওভারড্রাফট কত টাকা আছে? 1250 টাকা, 1250 টাকা। এরপরে কি আছে? এরপর আছে পাওনাদার, এরপর আছে পাওনাদার। পাওনাদার কি? পাওনাদার হচ্ছে 9750 টাকা, পাওনাদার 9750 টাকা। এরপরে কি আছে? ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ কত আছে? ঋণের বকেয়া সুদ আছে 450 টাকা, 450 টাকা। ঋণের বকেয়া সুদ 450 টাকা। এরপরে কি আছে? বকেয়া বেতন, বকেয়া বেতন কত আছে? 2000 টাকা। এখানে ঋণের বকেয়া সুদটা কেন দায় হবে? ঋণের বকেয়া সুদ দায় হবে এই কারণে, ঋণটা হচ্ছে আমাদের দায়, তাহলে দায়ের যে সুদটা আমরা দিই এটা আমাদের একটা খরচ, তাহলে খরচের বকেয়া কি? খরচের বকেয়া হচ্ছে দায়, সেই ক্ষেত্রে ঋণের বকেয়া সুদটা দায়। যেমন দেখেন বেতন, বেতনের বকেয়া কি? দায় হিসাবে এখানে আমরা দায়ের ঘরে চলতি দায়ের ঘরে আনছি, তো সুতরাং ঋণের বকেয়া সুদটাও চলতি দেয়, কারণ এটাও বকেয়া, এটাও বকেয়া, এটাও আমাদের খরচ, এটাও আমাদের খরচ। তাহলে ঋণের বকেয়া সুদ 450 টাকা, বকেয়া বেতন 2000 টাকা, বকেয়া বেতন 2000 টাকা। তাহলে ব্যাংক ওডি, পাওনাদার, বকেয়া সুদ এবং বকেয়া বেতন এই চারটা যোগ করলে কত হয়? 13,450 টাকা, 13,450 টাকা। এরপরে কি আছে? এরপরে আছে দীর্ঘমেয়াদী ঋণ। আমাদের সম্পদ সমূহে যখন নির্ণয় করছি মোট সম্পদ, তখন কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল না, তাই আমরা আনি নাই, কিন্তু এখানে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ আছে, তাই আমরা এখানে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় কি আছে? দীর্ঘমেয়াদী দায় কি আছে? দীর্ঘমেয়াদী দায় ঋণ, ঋণ কত আছে? 15,000 টাকা, ঋণ কত আছে? 15,000 টাকা। এরপরে কি আছে? এর পরের অংশ হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা কিভাবে নির্ণয় করব? মালিকানা সত্ত্ব নির্ণয় করব, মালিকানা সত্ত্ব যে আমরা পাবো, মানে এর আগে মোট লাভ এবং নিট লাভ এবং আর্থিক অবস্থার বিবরণী, এর মাঝখানে মালিকানা সত্ত্ব প্রস্তুত করতে হয় যদি অঙ্কে বলে। যদি অঙ্কে না বলে আপনি রাফও করতে পারেন অথবা আলাদা একটা অঙ্ক করতে পারেন, কিন্তু এতে আপনার সমস্যা নাই। তা আমাদের এখানে যেহেতু মালিকানা সত্ত্ব করার জন্য তেমন কিছু নাই, এন্ট্রি কোনো কিছুই দেয়া নাই, শুধু মূলধন দেয়া আছে, সুতরাং আমরা আলাদা কোনো অঙ্ক না করে সরাসরি আমরা মালিকানা সত্ত্ব এখানে করে দেখাবো। এখানে কি আছে? মূলধন, মূলধন কত আছে? 19,275 টাকা, মূলধন 19,275 টাকা। এর সাথে আমরা যোগ করব কি? নিট লাভ বা নিট মুনাফা, নিট লাভ বা নিট মুনাফা। নিট লাভ কত আছে? 5,500 টাকা, নিট লাভ 5,500 টাকা। তাহলে 19,275 টাকা যোগ 5,500 টাকা যোগ করলে 24,775 টাকা, 24,775 টাকা। এর সাথে আমরা বাদ দেবো উত্তোলন, এর সাথে আমরা বাদ দেবো উত্তোলন। উত্তোলন কত আছে? 12,000 টাকা। উত্তোলন কত আছে? 12,000 টাকা। তাহলে 24,775 টাকা থেকে 12,000 টাকা বাদ দিলে কত আসে? 12,775 টাকা, 12,775 টাকা। তাহলে আমাদের চলতি দায় ছিল 13,450 টাকা, দীর্ঘমেয়াদী দায় ছিল 15,000 টাকা এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 12,775 টাকা, মালিকানা সত্ত্ব হচ্ছে 12,775 টাকা। এই তিনটা যোগ করলে আমাদের কত দাঁড়ায়? 41,225 টাকা। তাহলে একটা জিনিস দেখেন, আমাদের মোট সম্পদ ছিল কত? মোট সম্পদ ছিল 41,225 টাকা। এখানে মোট দায় কত? 41,225 টাকা। অতএব আমার কি মোট সম্পদ এবং মোট দায় দুটাই সমান। আর এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মূল ভিত্তি, যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করা হবে তখন মোট সম্পদ এবং মোট দায় সমান সমান হবে, কারণ আমাদের হিসাব সমীকরণে কি দেয়া আছে? হিসাব সমীকরণ দেয়া আছে A = L + E, মানে মোট সম্পদের সমান সমান হবে দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে অবশ্যই এখানে আমাদের মোট সম্পদ এই যে 41,225 টাকা, আর এইখানে আমরা কি বের করছি? দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে এই দায় ও মালিকানা সত্ত্ব অবশ্যই সম্পদের সমান সমান হতে হবে। এখানেও আমাদের অবশ্যই সম্পদের সমান সমান হয়েছে। যদি আর্থিক অবস্থার বিবরণীতে দায়, মালিকানা সত্ত্ব এবং সম্পদ বা মোট সম্পদ সমান সমান না হয়, তাহলে অঙ্কটা অবশ্যই ভুল, অবশ্যই সেখানে ভুল থাকবে। এই হচ্ছে আজকে আমাদের 10ম অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস, অর্থাৎ দ্বিতীয় সৃজনশীল। আমাদের আগামী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগতম।